ভাই, ইউটিউবের মতো একটা বিশাল ভিডিও প্ল্যাটফর্ম যদি চায়না থেকে উঠে এসে একেবারে সরাসরি ওয়েস্টার্ন মার্কেটে ঢুকতে চায়, তাহলে ব্যাপারটা কিন্তু ইগনোর করার মতো না। এমনকি এটা নাকি বাংলাদেশেও চলে আসতে যাচ্ছে। তো এখানে আমরা কিন্তু টিকটকের কথা বলছি না, এবার যে প্ল্যাটফর্মের কথা বলছি সেটা নাম হচ্ছে বিলিবিলি। চায়নাতে বিলিবিলি এতটাই বড় একটা প্ল্যাটফর্ম যে 2025 সালের থার্ড কোয়ার্টারে তাদের মান্থলি অ্যাক্টিভ ইউজার ছিল প্রায় 376 মিলিয়ন। মানে 37 কোটিরও বেশি মানুষ কিন্তু প্রতি মাসে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত বড় ইউজার বেস থাকার পরেও চায়নার বাইরে কিন্তু বিলিবিলি এখনো ইউটিউব বা টিকটকের মতো ফ্যামিলিয়ার নেম না। রিসেন্টলি ভাইরাল হওয়ার পরে আমরা বিলিবিলি নামটা জানতে পারছি। আর এখন বিলিবিলি ঠিক এই জায়গাতেই কিন্তু তাদের অবস্থানটা চেঞ্জ করতে যাচ্ছে। তারা ইন্টারন্যাশনাল অ্যাপ রিলঞ্চ করছে, ইংলিশ ওয়েবসাইট তৈরি করছে, প্লাস হচ্ছে ওয়েস্টার্ন যারা ক্রিয়েটর আছে বা বা হচ্ছে এই সাউথ এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এখানে যারা ক্রিয়েটর আছে, তো তাদেরকেও হচ্ছে এখানে আনার চেষ্টা করছে। এবং আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, জাপান, ব্রাজিল এবং সব জায়গায় কিন্তু তাদের নতুন টিম তারা হায়ার করছে। এমনকি সিঙ্গাপুরে গ্লোবাল এআই পাওয়ার্ড কন্টেন্ট মডারেশনের জন্য কিন্তু তারা টিম বানিয়েছে। মানে ভাই, এটা কোনো ছোটোখাটো এক্সপ্যানশন না, তারা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেই কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে বিলিবিলি আসলে কি, আর কেন চায়নাতে এটা এত পপুলার? তো বিলিবিলি শুরু হয়েছিল আসলে 2009 সালে। এটা কিন্তু নতুন কোনো জিনিস না। তখন কিন্তু এটা আজকের মতো ম্যাসিভ প্ল্যাটফর্ম ছিল না অবশ্যই। মূলত হচ্ছে অ্যানিম, তারপরে কমিক্স আর গেমিং বা এসিজি কমিউনিটির জন্য এটা একটা ছোট্ট নিশ প্ল্যাটফর্ম ছিল। যারা অ্যানিম বা জাপানিজ পপ কালচার পছন্দ করত, তারা এখানে এসে কন্টেন্ট দেখতো, আলোচনা করতো আর নিজেদের মধ্যে আর কি কমিউনিটি বিল্ড আপ করতো আর কি। কিন্তু বিলিবিলিকে অন্য ভিডিও প্ল্যাটফর্ম থেকে আলাদা করে যে ফিচারে সবচেয়ে ফেমাস করেছে সেটা হচ্ছে ডানমাকু বা হচ্ছে বুলেট চ্যাট। সহজ করে বললে, ইউটিউবে তো আপনি একটা ভিডিও দেখলেন, তারপর কমেন্ট সেকশনে গিয়ে মানুষের রিয়াকশন দেখলেন, কিন্তু বিলিবিলিতে ব্যাপারটা কিন্তু একদম আলাদা। এখানে মানুষ যে কমেন্ট করে, সেই কমেন্ট সরাসরি ভিডিওর উপর দিয়ে স্ক্রিনের এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে কমেন্টসগুলো ভিডিওর এক্স্যাক্ট মোমেন্টের সঙ্গে কিন্তু সিঙ্ক করা থাকে। ধরেন একটা ফানি সিন এলো, সেই সিন দেখার সময় আগে যারা কমেন্ট করেছে তাদের রিয়াকশন ঠিক সেই মুহূর্তে আপনার স্ক্রিনে চলে আসবে। ফলে আপনি একা ঘরে বসে রাত 2টার দিকে একটা ভিডিও দেখলেও কিন্তু ফিলিং হবে, ভাই আমি একা না, অনেকের সাথে একসাথেই দেখছি। তো আমার সঙ্গে হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখছে এখন। কেউ হাসছে, কেউ যোগ করছে, কেউ ইমোশনাল রিয়াকশন দিচ্ছে। তো এই ছোট্ট ফিচারটাই কিন্তু বিলিবিলির কমিউনিটির যে ফিলিংটা, সেটাকে অনেক স্ট্রং করেছে। আর ভাই, একসময় বিলিবিলিতে এই কমিউনিটিতে ঢোকাটাও কিন্তু এত ইজি ছিল না। এমনকি তাদের 100 কোশ্চেনের একটা এন্ট্রান্স এক্সাম পর্যন্ত ছিল। এসিজি কালচার আর কমিউনিটি রুলস নিয়ে তাদের কোশ্চেনে অ্যান্সার দিতে হতো, তারপর পাস করলে আপনি প্রপারলি কিন্তু এই পার্টিসিপেট করতে পারতেন সেখানে। এখন শুনলে একটু ক্রেজি মনে হবে, কিন্তু এটা একটা কারণ ছিল। তারা চাইতো কমিউনিটিটা যেন র্যান্ডম স্প্যাম বা হচ্ছে লো কোয়ালিটি ইউজার্স দিয়ে নষ্ট না হয়ে যায়, যাতে ইউনিক ইউজাররাই বিলিবিলি যে কমিউনিটি সেখানে থাকতে পারে। আর এই স্ট্রং কমিউনিটি কালচারই কিন্তু বিলিবিলিকে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আলাদা করেছে। কিন্তু একটা সমস্যা ছিল, শুধু এনিম আর গেমিং কমিউনিটি নিয়ে একটা প্ল্যাটফর্ম কখনোই 376 মিলিয়ন মান্থলি ইউজারের কোম্পানি হতে পারে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে বিলিবিলি অনেক বড় হতে শুরু করলো। এনিমের পাশাপাশি এডুকেশন, টেকনোলজি, ডকুমেন্টারি, গেমিং, ই স্পোর্টস, এন্টারটেনমেন্ট, প্রায় সব ধরনের কন্টেন্ট এখানে আসতে শুরু করলো। বিশেষ করে তাদের এডুকেশনাল বা নলেজ কন্টেন্ট অনেক পপুলার হয়ে যায়। মানুষ এখানে সায়েন্স থেকে হিস্ট্রি, তারপর টেকনোলজি থেকে শুরু করে স্টাডি অ্যাব্রোড সব কিছু নিয়ে লং ফর্মে কন্টেন্ট দেখতে শুরু করে। অর্থাৎ বিলিবিলি আস্তে আস্তে একটা নিশ এনি প্ল্যাটফর্ম থেকে ফুল ফ্লেসড একটা ভিডিও ইকোসিস্টেম হয়ে গেল। আর এই ট্রান্সফরমেশনের রেজাল্টটা কিন্তু তারা পেয়েছে। 2025 সালে বিলিবিলি প্রথমবার ফুল ইয়ার গ্যাপ প্রফিটেবিলিটি অ্যাচিভ করেছে। অ্যাডভার্টাইজিং বিজনেসও অনেক বড় হয়েছে। তো ব্র্যান্ডস এখন বুঝতে পারছে যে এই প্ল্যাটফর্মে হাইলি এঙ্গেজড অডিয়েন্স আছে। একজন অ্যাক্টিভ ইউজার এভারেজ প্রায় 112 মিনিট সময় কিন্তু এখানে কাটায়, মানে প্রায় 2 ঘন্টা। আর প্রতিদিন 11 কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার এই প্ল্যাটফর্মে থাকে। এখন ভাবেন, এত বড় অডিয়েন্স যদি আপনি একটা প্ল্যাটফর্মে পান, তাহলে ন্যাচারালি নেক্সট স্টেপ কী হবে? চায়নার বাইরে যাওয়া, রাইট। আর বিলিবিলি এখন সেটাই করতে যাচ্ছে। তারা শুধু ইন্টারন্যাশনাল ইউজার্স আনতে চাচ্ছে না, তারা কিন্তু ওয়েস্টার্ন যারা ক্রিয়েটর আছে, তারপরে বিভিন্ন দেশ থেকে যারা ক্রিয়েটর আছে লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদেরকেও কিন্তু অ্যাগ্রেসিভলি টার্গেট করছে। কারণ প্ল্যাটফর্মে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর কন্টেন্ট বানাবে, অডিয়েন্স আসবে, তারপর অ্যাডভার্টাইজার্স আসবে। তাই বিলিবিলি এখন ক্রিয়েটরসদের বেসিক্যালি একটা খুব সিম্পল অফার দিচ্ছে যে আপনি ইউটিউবে হয়তো অলরেডি হিউজ অডিয়েন্স বিল্ড করে ফেলেছেন, কিন্তু চায়নার
জন্য যে ম্যাসিভ অডিয়েন্স, সেটার জন্য আপনাকে এখনও আপনি লার্জলি আনট্যাপড অবস্থায় আছেন, তাই আপনাকে এখানেও এক্সপ্লোর করতে হবে। লাইক একটা উদাহরণ দিই, যে টিকটক এর বাইরে আরেকটা অ্যাপ এসেছিল, এখনও হয়তো আছে বাট এত পপুলার নেই এখন আর, লাইক হচ্ছে লাইকি। তো লাইকি কিন্তু বাংলাদেশে আসার পরে যারা টিকটকে যারা অনেক পপুলার ছিল, লাইক হচ্ছে মামুন, অপু ভাই, তো তাদেরকে তারা হচ্ছে সাজেস্ট করলো যেন তাদের প্ল্যাটফর্মে তারা ভিডিও বানায়। এর ফলে কিন্তু হিউজ পরিমাণে লাইকি গ্রো আপ করা শুরু করে। তো বিলিবিলি কাইন্ড অফ সেটাই চাচ্ছে। তো একই কন্টেন্ট এনে নতুন অডিয়েন্স তৈরি করবেন না কেন এখানে? আপনি যেই কন্টেন্ট ইউটিউবে দিচ্ছেন সেটা আপনি বিলিবিলিতে দেন, কোনো সমস্যা নেই। আর এই স্ট্র্যাটেজিটাই যে এত সিরিয়াস সেটা বোঝা যায় তাদের ইন্টারন্যাশনাল ক্রিয়েটরদের জন্য যে আলাদা কমিউনিটি আউটরিচ করেছে এবং বড় বড় ক্রিয়েটরদের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে সেটা। এমনকি মিস্টার বিস্টের মতো কিন্তু বড় ক্রিয়েটর এখন বিলিবিলিতে দেখা গেছে। মিস্টার বিস্টের কিন্তু প্রায় 8.5 মিলিয়ন ওখানে ফলোয়ার আছে। এখন এখানে একটা আসল গল্প শুরু হচ্ছে, কারণ বিলিবিলি যদি সত্যি ইন্টারন্যাশনাল ক্রিয়েটরদের বড় একটা অংশকে অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে তারা শুধু কিন্তু চায়নাতে একটা বড় ভিডিও অ্যাপ থাকবে না, তারা গ্লোবাল ক্রিয়েটরদের ইকোনমির একটা বড় পার্ট হয়ে যাবে। আর তখনই কোশ্চেন আসবে যে ইউটিউব কি সত্যি একটা নতুন কম্পিটিটর পাচ্ছে? তাহলে আসল প্রশ্নটা আসলে একটাই, যে বিলিবিলি কি সত্যি ইউটিউবের সাথে কম্পিটিশন করতে পারবে কিনা? কারণ শুধু কয়েকশো মিলিয়ন ইউজার থাকলেই তো ইউটিউবকে চ্যালেঞ্জ করা যায় না। কারণ ইউটিউবের যে ক্রিয়েটরদের সাথে ইকোসিস্টেম, তারপরে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, সার্চ ইন্টিগ্রেশন আর গ্লোবাল রিচ অনেক কিন্তু বিশাল একটা ব্যাপার। কিন্তু বিলিবিলি একটা জায়গায় ইউটিউব থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা হলো কমিউনিটি এক্সপিরিয়েন্স। ইউটিউবে আপনি ভিডিও দেখেন, তারপর নিচে গিয়ে কমেন্টস করেন, কিন্তু বিলিবিলিতে কমেন্টস ভিডিও এক্সপিরিয়েন্সের একটা পার্ট। মানে আপনি ভিডিও দেখার সময় অন্য মানুষের রিয়াকশন আপনি দেখতে পাচ্ছেন, যেমনটা বললাম। আর এই ফিলিংসটার অনেকটা এমন যে আপনি একটা মুভি থিয়েটারে বসে আছেন, এরকম একটা ফিল দিবে আপনাকে, যদিও সেটা ভার্চুয়ালি, বাট ফিল তো দিচ্ছে। আর পুরো অডিয়েন্স কিন্তু একই সিনের মধ্যে রিয়াক্ট করছে। তো বিলিবিলি মনে করছে যে এই কমিউনিটি ড্রিভেন এক্সপিরিয়েন্সটাই আসলে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আলাদা একটা আইডেন্টিটি দিতে পারে। আর অনেস্টলি এই আইডিয়াটা ইন্টারেস্টিং, কারণ আজকে ইন্টারনেটে মানুষ শুধু কন্টেন্ট চায় না, কমিউনিটি চায়। টিকটক যেমন শর্ট ভিডিওর মাধ্যমে একটা আলাদা কালচার তৈরি করেছে, তো বিলিবিলি চাইছে ইন্টারঅ্যাক্টিভ ভিডিও কালচার দিয়ে সেটা করতে। কিন্তু ভাই, এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। চায়নার বাইরে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা মানে শুধু অ্যাপের ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেওয়া না। আপনাকে লোকাল কালচার বুঝতে হবে, কন্টেন্ট মডারেশন করতে হবে, প্রাইভেসি রুলস মানতে হবে, অ্যালগোরিদম নিয়ে ট্রান্সপারেন্সি দেখাতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট রেগুলেশন হ্যান্ডেল করতে হবে। আর এখানে বিলিবিলির জন্য টিকটকের গল্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিকটক যখন চায়না থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপ্লোর করেছিল, তখন কিন্তু একই ধরনের কোশ্চেন উঠেছিল যে চাইনিজ ওনারশিপ, ইউজার ডেটা কোথায় যাচ্ছে, অ্যালগোরিদম কিভাবে কাজ করছে, ন্যাশনাল সিকিউরিটি রিস্ক আছে কিনা। তো এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু বিভিন্ন দেশের সরকারের মধ্যে কিন্তু বড় ধরনের একটা স্কার্টিনি তৈরি হয়েছিল। বিলিবিলি যখন টিকটকের মতো ম্যাসিভ গ্লোবাল পপুলারিটি পেয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের প্রশ্ন আসাটা খুব পসিবল। বিশেষ করে ইউরোপ, তারপরে সাউথ এশিয়া বা হচ্ছে ইউএসএ, এসব জায়গায় অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিন্তু অ্যালগোরিদম ট্রান্সপারেন্সি, ইউজার সেফটি বা রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কিন্তু অনেক ধরনের স্ট্রিক্ট রুলস আছে। ইউজার যত বাড়বে, রেসপন্সিবিলিটি ততও কিন্তু বাড়বে। আর বিলিবিলি কিন্তু সম্ভবত এই কারণেই এখন থেকে ইন্টারন্যাশনাল মডারেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। সিঙ্গাপুরে তারা কিন্তু এআই পাওয়ার্ড কন্টেন্ট মডারেশন টিম তৈরি করেছে, যেমনটা বললাম। এছাড়া বিভিন্ন দেশে কমিউনিটি ম্যানেজার্স হায়ার করছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটও কিন্তু অলরেডি তৈরি করা শুরু করেছে। মানে তারা জানে যে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকা আর চায়নাতে প্ল্যাটফর্ম চালানো একই জিনিস না। কিন্তু আমার কাছে বিলিবিলি সবচেয়ে ইন্টারেস্টিং যে দিকটা, সেটা হলো তারা ইউটিউবের কপি হতে চাচ্ছে না। তারা ইউটিউবের মতো ভিডিও প্ল্যাটফর্ম বানিয়ে শুধু কম্পিটিশন করতে চাচ্ছে না, বরং তারা তাদের সবচেয়ে বড় যে স্ট্রেংথ, কমিউনিটি কালচার, সেটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে চাচ্ছে। আর এখানেই তাদের সাকসেস বা ফেইলার নির্ভর করবে। কারণ চায়নাতে ডানমাকু কালচার এত পপুলার হলেও বাইরের দেশগুলোতে যেসব অডিয়েন্স আছে, তারা একইভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাও দেখার বিষয়। আপনি যদি একটা ভিডিও চালিয়ে দেখেন যে আপনার পুরো স্ক্রিন জুড়ে অন্য মানুষের শুধু কমেন্ট চলে আসে, বারবার চলে আসে কমেন্ট, অনেকের কাছে সেটা এন্টারটেইনিংয়ের বাইরেও বিরক্তির কারণ হতে পারে, অনেক কাছে অ্যানোয়িং লাগতে পারে। তাই বিলিবিলিকে শুধু টেকনোলজি এক্সপোর্ট করলেই চলবে না, কালচারটাকেও কিন্তু এক্সপোর্ট করতে হবে। আর কালচার এক্সপোর্ট করা কিন্তু অনেক কঠিন। তবে একটা জিনিস অলরেডি কিন্তু ক্লিয়ার, যে বিলিবিলি এখন আর ছোট কোনো চাইনিজ এনিম ওয়েবসাইট না, তারা কিন্তু 376 মিলিয়ন মান্থলি ইউজার একটা বিশাল প্ল্যাটফর্ম।
তাদের ক্রিয়েটর ইকোসিস্টেম আছে, অ্যাডভার্টাইজিং বিজনেস আছে, প্রফিটেবিলিটি আছে, এবং এখন কিন্তু তারা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য সিরিয়াস ইনভেস্টমেন্ট করছে। তাই এখনই বিলিবিলিকে ইউটিউব কিলার বলা অবশ্যই কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু এটাকে ইগনোর করাও ভুল হবে আসলে। কারণ ক্রিয়েটর ইকোনমিতে একটা প্ল্যাটফর্ম সাকসেস হতে হলে প্রথমে কিন্তু ক্রিয়েটর্স দরকার, তারপর অডিয়েন্স। আর বিলিবিলি এখন দুই দিক থেকেই সমানভাবে কাজ করছে। তো ক্রিয়েটর্সদের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে, আর ইন্টারন্যাশনাল ইউজারদের জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, যেমনটা বললাম। এখন এটা কতটা সাকসেস হবে সেটা সময় বলে দিবে। কিন্তু ইমাজিন করেন যে কয়েক বছর পর ইউটিউবের পাশাপাশি আপনি বিলিবিলিতেও আপনার যে ফেভারিট যে ক্রিয়েটর তার নিয়মিত ভিডিও দেখতে পাচ্ছেন, আর আপনি একই কন্টেন্ট আবার দুইটা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন। আপনি যদি ক্রিয়েটর হন তাহলে দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারছেন। তখন কম্পিটিশনটা কিন্তু শুধুমাত্র ভিউয়ারের জন্য হবে না, ক্রিয়েটর্স, অ্যাডভার্টাইজার্স আর ইন্টায়ার ভিডিও ইকোসিস্টেমের জন্য কিন্তু কম্পিটিশন শুরু হবে। আর কম্পিটিশন যত বাড়বে আলটিমেটলি বেনিফিট কিন্তু আমাদের মতো ভিউয়ার্সদেরই, কারণ প্ল্যাটফর্মগুলো তখন আরও ভালো যেসব ফিচার সেটা দিবে, ক্রিয়েটর্সদের জন্য আরও ভালো মনিটাইজেশন আনবে। যেমন বাংলাদেশের সাথে যে ইউটিউব অনেক নাইনসাফি করে। বাংলাদেশে মাত্র যদি 1000 কোয়ালিফাইড ভিউজ হয়, হয়তো আপনাকে 10 সেন্ট বা 12 সেন্ট দিবে, এটা খুবই কম। তো সেক্ষেত্রে কিন্তু এইসব প্ল্যাটফর্মগুলো কিন্তু এই মনোপলি বিজনেস থেকে বের হয়ে আসবে এবং অডিয়েন্স ধরে রাখার জন্য আরও ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তৈরি করবে। তাই আমার কাছে বিলিবিলির ইন্টারন্যাশনাল এক্সপেনশনের সবচেয়ে বড় স্টোরি হলো চায়নার একটা নিশ এনিম কমিউনিটি এখন গ্লোবাল ক্রিয়েটর ইকোনমির দরজায় নক করছে। তারা ইউটিউবের সঙ্গে সরাসরি ওয়ার করতে আসছে কিনা সেটা এখনই বলা যাবে না, কিন্তু তারা যে নিজেদের জন্য একটা গ্লোবাল পজিশন তৈরি করতে চাচ্ছে এটা কিন্তু একদম ক্লিয়ার। আর এখানে দেখার বিষয় যে একটাই, যে বিলিবিলি কি তাদের সেই ইউনিক চাইনিজ কমিউনিটি কালচারকে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে সাকসেসফুলি পৌঁছাতে পারবে কিনা, নাকি চায়নার বাইরে গিয়েও সেই ম্যাজিকটা তারা হারিয়ে ফেলবে। যদি তারা সেটা সাকসেসফুলি করতে পারে তাহলে আগামী কয়েক বছরে ভিডিও প্ল্যাটফর্মের কম্পিটিশন কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ তখন ইউটিউব আর টিকটকের পাশাপাশি বিলিবিলির নামটাও হয়তো আমরা নিয়মিত শুনতে পাবো। হয়তো দেখা যেতে পারে বাংলাদেশে যারা ফেমাস ক্রিয়েটর আছে তাদের ভিডিও আমরা বিলিবিলিতেও দেখতে পারবো আর কি। আর অনেস্টলি টেক ওয়ার্ল্ডে কম্পিটিশন যত বাড়বে আমাদের জন্য তত ভালো। আর যারা ক্রিয়েটর আছে মনিটাইজেশনের জন্য কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেমিটেন্সটাও বেশি আসবে। তো দেখা যাক চায়না থেকে আসা এই ভিডিও জায়ান্ট শেষ পর্যন্ত গ্লোবাল স্টেজে কতটা বড় হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি বিলিবিলি নিয়ে কোনো কোশ্চেন জানার থাকে তাহলে আস্ক করতে পারেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার। আর আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।